ডিসকাস করছি সেটা একটু আমরা যদি এখানে একটু দেখি যে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করতেছিলাম কি নিয়ে। আমরা ডিসকাস করতেছিলাম ক্যারিয়ার ট্রান্সপোর্ট নিয়ে, যেখানে আমরা ভ্যারিয়াস মোডস অফ ট্রান্সপোর্ট দেখছি, যেখানে আমাদের মানে আমরা বলছি যে তিনটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব, যেখানে ড্রিফট, ডিফিউশন, থার্মোইলেকট্রিক কারেন্ট ছিল। আমাদের এরকম একটা কার্ভ ছিল। এই কার্ভটা অ্যাকচুয়ালি আইনস্টাইন রিলেশন কেও রিপ্রেজেন্ট করে। এই কার্ভটাও আমরা দেখবো আজকে, এবং আইনস্টাইন রিলেশন আমরা ডিরাইভ করবো আজকে, ঠিক আছে? তো এবং আমরা বলছি গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট হয়, অন্যরকম আসে। আইনস্টাইন রিলেশন আমরা দেখছি ডি ইজ ইকুয়ালস টু মিউ ইনটু ভিটি। এই ভি কিন্তু কি, আমি দুই ধরনের ভি ইউজ করতেছি। আমি দুই ধরনের ভি এর মধ্যে একটু পার্থক্যটা বোঝো। একটা হচ্ছে ক্যাপিটাল ভি টি, এটা হচ্ছে কি থার্মাল ভোল্টেজ, ঠিক আছে? আরেকটা যেটা আমি বলতেছি স্মল ভিটিএইচ, এটা হচ্ছে কি থার্মাল ভেলোসিটি, রাইট? ওকে, সো এবং তারপরে আমরা কন্ডাক্টিভিটি রেজিস্টিভিটির একটা রিলেশনশিপ দেখছি। তারপরে আমরা যেখানে আসছি যে র্যান্ডম থার্মাল মোশন অফ ক্যারিয়ার্স, র্যান্ডম থার্মাল মোশন অফ ক্যারিয়ার। ওকে, এখন র্যান্ডম থার্মাল মোশনের মধ্যে আমরা দেখছি কি যে আমাদের স্ক্যাটারিংটাই হচ্ছে মেইন। স্ক্যাটারিং এর উপর অনেকখানি ডিসকাশন আছে, কয়েক ধরনের স্ক্যাটারিং পসিবল, কলিশন টু কলিশন স্ক্যাটারিং, তারপরে হচ্ছে গিয়া ইম্পিউরিটি, আয়োনাইজড ইম্পিউরিটি, ইলেকট্রন হোল, ফোনন, এটসেট্রা এটসেট্রা। এনিওয়ে, এখান থেকে আমরা কিছু প্যারামিটার সম্পর্কে জানছি, যেমন এলসি, টাউসি, এগুলো। এখানে আমরা তারপরে র্যান্ডম থার্মাল মোশনটার দুইটা ক্যারেক্টারিস্টিক আছে, একটা হচ্ছে নো নেট মোশন আর একটা হচ্ছে ইন্টেন্স মোশন। নো নেট মোশনটা আবার কিভাবে ডিফাইন করা যায়? অ্যাভারেজের মাধ্যমে ডিফাইন করা যায়, ফ্লাক্সের রিপ্রেজেন্টেও ডিফাইন করা যায়। এখন ফ্লাক্সের রিপ্রেজেন্টে যেটা ডিফাইন করা যায়, সেখান থেকে আমরা কিছু জিনিস এক্সপ্লেইন করছি আবার, যে আমাদের একটা জেনারেল ফেনোমেনা কনসিডার করছি। এরকম আমাদের যদি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর হয়, তাহলে সেই সেমিকন্ডাক্টর থেকে আমরা দেখছি যে আমাদের যে ফ্লাক্সের সাথে আসলে মানে আমাদের ফ্লাক্সের মাধ্যমে আমরা ডিফাইন করছি কি ডিফিউশন এবং ড্রিফট দুইটাকে। ডিফিউশনের ক্ষেত্রে কি দেখছি, আমাদের পি1 আর পি2 ডিফারেন্স হয়, রাইট? সো পি1 পি2 ফ্লাক্সটা, নেট ফ্লাক্স যেটা আসে সেটা কি পি1 মাইনাস পি2। আর দেখছি আমরা ড্রিফটের ক্ষেত্রে আমাদের ভি1 মাইনাস ভি2, তখন পিটা কি আমাদের হোল কনসেন্ট্রেশন, দুই রিজিয়নের হোল কনসেন্ট্রেশন সেম থাকে। এই জিনিসগুলো আমরা ডিসকাস করছি। এরপর সেমি ক্লাসিক্যাল ট্রান্সপোর্টের আমাদের রেগুলারলি অ্যারেঞ্জ, ইরেগুলারলি অ্যারেঞ্জ মধ্যে কেমন হয় সেই জিনিসটা আমরা আরেকটা দেখছি। এই ছিল আমাদের ক্যারিয়ার ট্রান্সপোর্ট। আমরা সোফার কি ডিসকাস করছি। আমরা আজকে যা যা করবো এর মধ্যে ডিরাইভেশন আছে, হবে সেখান থেকে কিছু কনক্লুশন, শুধু ক্যারেক্টারিস্টিক কিছু জিনিসপত্র টানবো আমরা। প্লাস আমরা ড্রিফট এবং ডিফিউশনের জন্য আমরা কারেন্ট ডেনসিটির ইকুয়েশনও বের করব। আসলে এই দুটো ইকুয়েশনের মাধ্যমে আইনস্টাইন রিলেশনটা ডিরাইভ করব। সো এগেইন আমরা যে জিনিসগুলো কনসিডার করছিলাম সেই জিনিসটা এখানে আমি আবার নিয়ে আসতেছি, যে আমাদের যদি একটা পি টাইপ, আচ্ছা তোমরা যখন কারো কোশ্চেন থাকবে তোমরা আমাকে স্টপ করে কোশ্চেন করবে। এখনো কিন্তু কেউ জয়েন করে নাই, ঠিক আছে? মাত্র 6 জনই আছি আমরা। ওকে, সো আমাদের যদি এরকম আমরা একটা পি টাইপ নেই, এবং আমরা আগের মতো কি আমরা এখানে একটা, আমাদের এটা হচ্ছে প্লেন অফ রেফারেন্স, এবং আমরা এই দুইটা সেগমেন্ট রিজিয়ন চিন্তা করতেছি, যেটা হচ্ছে আমাদের এটা কি মেইন ফ্রি পাথ এলসি ডিসটেন্সে দুটো সেগমেন্টে চিন্তা করতেছি। এটা হচ্ছে আমাদের পি টাইপ ম্যাটেরিয়াল, এবং আমরা ক্যারিয়ার ধরতেছি আমাদের হোলস। হোলস আর দ্য ক্যারিয়ার্স। আমরা বলতেছি দিস ওয়ান ইজ রিজিয়ন 1, দিস ওয়ান ইজ রিজিয়ন 2, ঠিক আছে? তাহলে আমার ফ্লাক্স কি মুভিং ফ্রম 1 to 2 and flux is moving from 2 to 1 আন্ডার ইকুইলিব্রিয়াম। যদি ইকুইলিব্রিয়ামে হয়, আমি আগের জিনিসগুলো আরেকবার একটু টানতেছি, ইকুইলিব্রিয়ামে এই জিনিসগুলো আমরা দেখছি। যদি ইকুইলিব্রিয়াম হয় তখন কি হবে আমাদের, the flux from left to right, the magnitude of that flux will be, হ্যাঁ বলো। আগের টপিকের জিনিসটা থেকে আমি নতুন টপিকে যাব, এখান থেকে যাব, জাস্ট যেটা বলছি সেটাই আবার বলতেছি। ওকে, আজকে আমি যা যা করব তার মধ্যে আছে যে আমরা কারেন্ট ডেনসিটি, ড্রিফট কারেন্ট ডেনসিটির বের করব, ডিফিউশন কারেন্ট ডেনসিটি বের করব, কারেন্ট ডেনসিটি ফর থার্মোইলেকট্রিক কারেন্ট এটাও বের করব। এটা অবশ্য ডিসকাস করব, এটা অ্যাকচুয়ালি বের করা না। এই দুটা বের করব, এবং এই দুটার মাধ্যমে আমরা ডিফাইন করব আমাদের আইনস্টাইনস রিলেশন।
এইটাও আমরা রিলেশন, ঠিক আছে। এটা আমরা দেখবো আইনস্টাইনস রিলেশন। থার্মোইলেকট্রিক এটা দেখবো। তারপরে সাথে যে জিনিসটা দেখবো যে মোবিলিটির বিহেভিয়ার দেখবো আমরা। ওকে, এই জিনিসগুলো আজকে আমরা দেখবো, ঠিক আছে। তো এটা এখনো প্রিভিয়াস নলেজ, তোমরা যেটা ইউজ এতদিন যেটা জানতা সেটাই। সো আমরা কি জানি, এটা ইজ ইকুয়ালস টু পিভি বাই 2 ইকুইলিব্রিয়াম, এটা আমরা জানি না। হুম, এই ভিটা হচ্ছে আসলে কি আমার ভি টিএইচ, যেটা হচ্ছে কি থার্মাল ভোল্টেজ না ভেলোসিটি, রাইট। স্মল ভি হচ্ছে, এই দুটোর মধ্যে কনফিউজ করবে। ওকে, সো এই আমার যখন ইকুইলিব্রিয়ামে তখন ইউজুয়ালি আমরা ধরি আমাদের কোনো ট্রান্সপোর্ট নাই। ট্রান্সপোর্ট কখন হবে? ট্রান্সপোর্ট হচ্ছে যখন আমাদের একটা নেট থাকবে, রাইট। হ্যাঁ, যখন নেট থাকবে, দ্যাট মিনস দে আর নট ইকুয়াল, তাই না? এবং আমি বলতেছি যে আমাদের এখানে পি টাইপ, যেহেতু পি টাইপ, সো আমাদের এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, সো আমাদের ক্যারিয়ারটা কি এখানে? হোল। হ্যাঁ, ক্যারিয়ারটা হচ্ছে হোল। সো you can consider n type and you can consider for electrons as well, বাট আমরা p টাইপ কে রেফারেন্স নিচ্ছি কারণ এইভাবেই রেফারেন্স নেওয়া আছে, তোমাদের স্ট্রিটম্যানের বইও আছে, অন্যান্য বই p টাইপ কে সবসময় রেফারেন্স হিসেবে নিছে, কিছু বই আছে n টাইপ রেফারেন্স আকারে নেওয়া আছে। আচ্ছা, তো p টাইপ যেহেতু, ধরো আমার ইলেকট্রিক ফিল্ড যদি এই ডিরেকশনে হয়, ঠিক আছে, তাহলে আমাদের f from right to left minus the flux from left to right, এটা হচ্ছে আমাদের নেট ফ্লাক্স তখন, রাইট? জি স্যার। আচ্ছা, এখন এইটা, এখন এই জিনিসটা যেটা, যে এই ফ্লাক্স, নেট ফ্লাক্সটা, আমাদের নেট ফ্লাক্স কখন থাকতে পারে? দুইটা ভাবে থাকতে পারে। ডিউ টু এই নেট ফ্লাক্সটা ট্রান্সপোর্ট বা নেট ফ্লাক্স হতে পারে যখন P1 আর P2 সমান না, রাইট। তখন ইউজুয়ালি আমরা কি দেখছি, যে আমাদের ডিফিউশন, জি স্যার। অথবা আরেকটা হইতে পারে এন, মানে এবং অথবা দুইটাই, মানে P1 P2 সমান না এবং V1 V2 ও সমান না, রাইট। জি স্যার। আমার এফ নেট থাকতে হলে এই দুইটার মধ্যে একটা থাকতে হবে, আমার V1 V2 সমান হইতে পারবে না, অথবা P1 P2 সমান হইতে পারবে না, অথবা দুইটাই সমান, দুইটাই কনসিডার থাকতে হবে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের যে ইলেকট্রিক ফিল্ড যেটা, আর আমরা কি দেখছি যে V1 V2 সমান হয় না কখন বলতো? যদি টেম্পারেচার চেঞ্জ করি আমরা, রাইট। টেম্পারেচার মনে আছে, আমরা হট সেল নিছিলাম যেটা থার্মো ইলেকট্রিক, টেম্পারেচার চেঞ্জ করলে কি হয়? যেখানে টেম্পারেচার বেশি সেখানে কি ভেলোসিটি বেশি হবে, যেখানে টেম্পারেচার কম সেখানে ভেলোসিটি কম হবে। এটা একটা। আরেকটা কি, আমি যদি কোনো এক্সটার্নাল ফিল্ড দেই, রাইট, ড্রিফট স্যার, এখানে কি এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দিস ইজ ডিফিউশন, রাইট। এন্ড দিস টেম্পারেচার, এটা কি, এটা আসলে থার্মো ইলেকট্রিক কারেন্ট, রাইট। জি স্যার। এবং এই ইলেকট্রিক ফিল্ড যেটা, এটা কি, এটা হচ্ছে আমাদের ড্রিফট, তাই না? এগুলোই আমরা ডিসকাস করছি, রাইট। জি স্যার। আচ্ছা, এখন সাপোজ ইলেকট্রিক ফিল্ড যদি আমার ফ্রম লেফট টু রাইট হয়, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড যদি আমার লেফট টু রাইট হয়, তাহলে আমাদের ভ্যালোসিটি, তাহলে দেখো তো কার ভ্যালোসিটি বেশি হবে, এই এই রিজিয়নে যে না এই রিজিয়নে যে, কার ভ্যালোসিটি বেশি হবে? হ্যাঁ, ওয়ান রিজিয়নে যে তার ভ্যালোসিটি, কারণ এখানে F ইকুয়ালস টু কিউই, রাইট। F ইকুয়ালস টু কিউই একটা ফোর্স পাচ্ছে, তাই না? আর এইখান থেকে কি ওই ফোর্সটাকে অপোজ করতে হবে, তাই না, আসতে হলে। হ্যাঁ, সো আমাদের অ্যাকচুয়ালি তাহলে কি হইতে পারে, যে ইলেকট্রিক ফিল্ড যদি আমি ইনক্রিজ করি, আমাদের কি V1 ইনক্রিজ হচ্ছে এন্ড V2 ডিক্রিজ হচ্ছে, তাই না? এই কথাটা বলা যায় কিনা? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের মেইন টার্গেট যেটা, আমি আইনস্টাইন রিলেশন তো ডিরাইভ করবো। আইনস্টাইন রিলেশন থেকে মানে আজকে যে ডিসকাশনটা, সেটার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে এই গ্রাফটা এক্সপ্লেন করতে পারা। মনে আছে এই গ্রাফটার কথা, ড্রিফট ভেলোসিটি ভার্সেস ফিল্ড।
এই গ্রাফটা অ্যাকচুয়ালি কি বলে? এই গ্রাফটা বলে যে ফিল্ড যখন কম, ঠিক আছে, স্মল ফিল্ডের কারণে ভ্যালোসিটি কি হবে? লিনিয়ার হবে, তাই না? হ্যাঁ, জি স্যার। ভ্যালোসিটিটা হচ্ছে লিনিয়ার হবে, এবং ফিল্ড যখন বেশি হবে তখন কি হবে? ভ্যালোসিটিটা স্যাচুরেট করবে ফর হোলস এন্ড ইলেকট্রনস বোথ। এই গ্রাফটা সেটা ডিনোট করে। সো আমরা আইনস্টাইন রিলেশন ডিরাইভ করতে করতে এই গ্রাফটাও এক্সপ্লেনেশনে চলে আসবে, মেইন প্রসেসে মাঝখানে চলে আসবে। সরি, এটা এন টাইপ কেন? এটা সিলিকনের জন্য, ভ্যালোসিটি ফিল্ড রিলেশন ইন সিলিকন। এন টাইপ পি টাইপ নাই তো কিছু। ইলেকট্রন হোল দুটোই আছে। হ্যাঁ, ইলেকট্রন হোল দুইটাই আছে। সিলিকনে কি ইলেকট্রন হোল দুইটাই আছে না? অনেকক্ষণ পরে স্যাচুরেটেড হচ্ছে, বাট আমার কনসার্ন ওইটা না। আমার কনসার্ন হচ্ছে স্মল ইলেকট্রিক ফিল্ডে লিনিয়ার এবং হাই ইলেকট্রিক ফিল্ডে এটা স্যাচুরেটেড। এইটা এক্সপ্লেইন করা, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, সো এইটাই আমরা এক্সপ্লেইন করবো বেসিক্যালি, এবং এটা আইনস্টাইন রিলেশন ডিরাইভ করতে করতে মাঝখানে একটা স্টেজে এক্সপ্লেইন হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এখন দেখো এখানে কি আমার ছিল, ওয়াই এক্সিসে কি ছিল? ড্রিফট ভ্যালোসিটি। এই ড্রিফট ভ্যালোসিটি কে ডিটারমাইন করে? সেই ফ্লাক্সটাই তো ডিটারমাইন করে, তাই না? এই ফ্লাক্সটাই তো কি আমার ক্যারিয়ার গুলোকে মুভ করায়, তাই না? এই ফ্লাক্সটাই না? জি স্যার। তার মানে আমার এই ফ্লাক্স is actually proportional to field for small field, তাই না? ওই গ্রাফটাকে যদি আমি বলতে চাই ভাষায়, তাহলে এভাবে বলা যায় কিনা যে flux is proportional to field for small field and flux is saturated for large field। মানে আমরা এখন flux এর সাপেক্ষে বলতেছি, ঠিক আছে? এই স্টেটমেন্ট, does this statement, is this statement valid? Yes, of course, right? The diagram, the curve that we talked about, that is the proof, তাই না? এই গ্রাফটাই কি আমাদের প্রুফ যে ওই ডায়াগ্রাম, ওই স্টেটমেন্টটা ট্রু। ড্রিফট ভ্যালোসিটি লিনিয়ারলি বাড়বে ফিল্ডের সাথে যখন ফিল্ড কম, সেটাই আমরা বলতেছি। ভ্যালোসিটি কার জন্য হয়? ফ্লাক্সের কারণে। ফ্লাক্স অ্যাকচুয়ালি ফিল্ডের প্রপোর্শনাল যদি আমার ফিল্ডটা স্মল হয়, আর ফ্লাক্স স্যাচুরেট করে যদি ফিল্ডটা কি আমার হাই হয়, লার্জ হয়। লার্জ হয়, ঠিক আছে? তো আমরা এখন কি করব? আমরা ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করব, কারণ আমাদের ট্রান্সপোর্টের জন্য কি দরকার? নেট ফ্লাক্স দরকার। আর নেট ফ্লাক্স করতে হলে কি ইকুইলিব্রিয়াম ইজ নট দ্য কেস। ইকুইলিব্রিয়ামে কাজ করলে হবে না, আমাদের ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করতে হবে। ঠিক আছে, আমরা ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করব। তোমাদের মনে আছে কোয়াজি ইকুইলিব্রিয়াম বা কোয়াজি কোনো কিছু আসলে কি? স্লাইড ডেভিয়েশন ফ্রম দ্যাট। কোয়াজি দিয়ে তাই বোঝায় না? তার মানে আমরা এই যা কিছু করব সব হচ্ছে কোয়াজি ইকুইলিব্রিয়াম স্টেটে। বলতে পারো কোয়াজি ইকুইলিব্রিয়াম ট্রান্সপোর্ট। তার মানে কি ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়েছে, বাট নট সিগনিফিকেন্টলি, ওকে, বাট কিছুটা। কতটুকু সেটাও আমরা ডিসকাস করতেছি। কোয়াজি ইকুইলিব্রিয়াম, ধরো আমি যদি বলি যে 5 এর কোয়াজি নাম্বার কত? কোয়াজি নাম্বার অফ 5, এটা হচ্ছে ধরো 5.5, এদিকে ধরো 4.3, এরা হচ্ছে কোয়াজি নাম্বার। 5 এর কোয়াজি নাম্বার 100 না। বুঝতে পারছো কোয়াজি দিয়ে কি বোঝাচ্ছে? জি স্যার। সেই হচ্ছে কোয়াজি ইকুইলিব্রিয়াম ট্রান্সপোর্ট, ঠিক আছে? আচ্ছা, কোয়াজি ইকুইলিব্রিয়াম ট্রান্সপোর্টে প্রথমে আমরা কয়েকটা জিনিস ধরবো, ওকে? যে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এই যে এফ নেট, যে নেট ফ্লাক্স, যেটা this net flux is really small in comparison with this flux and this flux, তাই না? নেট ফ্লাক্স আমরা কি দেখছি এখানে? দেখো তো, নেট ফ্লাক্স ইজ ইকুয়ালস টু এফ নেট, যেটা দিস ফ্লাক্স মাইনাস দিস ফ্লাক্স। ধরো এটা 100 মাইনাস এটা 95, এই দুইটা যখন কাছাকাছি হবে তখনও কি আমার নেট ফ্লাক্স অনেক কম হবে না? জি স্যার। তো আমি বলতেছি কোয়াজি স্টেট মানে আমি আমার ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব করব বাট নট সিগনিফিকেন্টলি। তখন কি হবে? যে আমার এই দুইটা রিজিয়নের ফ্লাক্সের মধ্যে ডিস্টারবেন্স থাকবে,
বাট সেটা সিগনিফিকেন্ট না, তাহলে আমাদের নেট ফ্লাক্স যেটা সেটা কি অনেক কম হবে না? জি স্যার। তো কোয়াজি ইকুইলিব্রিয়াম ট্রান্সপোর্ট, তো কোয়াজি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের মধ্যে প্রথমটা হচ্ছে যে তোমার নেট ফ্লাক্স যেটা এটা অনেক কম হইতে হবে ইন কম্পারিজন উইথ দা ফ্লাক্স ফ্রম লেফট টু রাইট এন্ড রাইট টু লেফট। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপর এগেইন আমরা যেহেতু বলছি কি আমরা আমাদের এই ডিরাইভেশনে হচ্ছে গ্রাফ, ওই গ্রাফটা এক্সপ্লেন হবে, সো এখানে স্মল ফিল্ডের জন্য, রাইট? স্মল ফিল্ড, যেটুকু লিনিয়ার থাকবে স্যার। হ্যাঁ লিনিয়ারের জন্য, সো স্মল ফিল্ডের জন্য। এবং আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এখানে আমাদের কিছু প্যারামিটার যেমন মিন ফ্রি টাইম, মিন ফ্রি পাথ এবং ভিআরএমএস, যেটাই হচ্ছে আমাদের কি ভি থেভনিন, মানে ভোল্টেজ ভেলোসিটি, যেটা ভিআরএমএস গুলো ভি থেভনিন আর অলমোস্ট the same as in equilibrium, the same as in equilibrium. লেখা কি বোঝা যাচ্ছে? জি স্যার যাচ্ছি। Okay, so these are the three conditions that we have to follow to make sure that the state is in quasi equilibrium state. It's not equilibrium, it's not totally random, but it's a slight deviation from equilibrium. ঠিক আছে? আমাদের এখন তাহলে কি দেখাইতে হবে বলতো? যে আমরা যদি এখন দেখাইতে পারি আমাদের এই যে ফ্লাক্স যেটা is f net is linear, তাহলেই কিন্তু আমার কি, আমি যদি দেখাইতে পারি this f net is linear with respect to electric field, তাহলেই কিন্তু আমার ব্যাখ্যা হয়ে যায় যে drift velocity ও linear with respect to electric field, তাই না? স্মল ফিল্ড তো আমি অলরেডি কনসিডার করেই নিচ্ছি, তার মানে আমার ওই গ্রাফের মানে ইনিশিয়াল যে ইয়াটা আছে ডায়াগ্রামের ফার্স্ট ফেজটা সেটা কিন্তু এক্সপ্লেইন হয়ে যায়। ওকে, জি স্যার। সো মুভিং অন, এখন আমরা ড্রিফট ডিফিনিশন নিয়ে আলাদা আলাদা করে কাজ করি। ঠিক আছে, তো শুরুতেই আমাদের আসতেছে ড্রিফট, আচ্ছা। সো এগেইন আমরা সেই যেটা কনসিডার করছিলাম ওটা আবারও কনসিডার করি যে আমাদের ড্রিফটের জন্য কি লাগে বলতো? এক্সটার্নাল ফোর্স লাগে না? জি স্যার। হ্যাঁ, ড্রিফটের জন্য এক্সটার্নাল ফোর্স, এটা হচ্ছে আমাদের প্লেন অফ রেফারেন্স। এগেইন দিস ইজ পি টাইপ ম্যাটেরিয়াল ক্যারিয়ার, আমি আর ওগুলো আলাদা করে এক্সপ্লেন করতেছি না। আমাদের 1 থেকে 2, 2 থেকে 1 আছে, ঠিক আছে? দিস ইজ 1, দিস ইজ 2। ওকে, আচ্ছা। এখন এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আচ্ছা এক্সটার্নাল সোর্স লাগে, এক্সটার্নাল সোর্স দেওয়া মানে কি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়া, তাই না? ড্রিফটে। জি স্যার। এখন ড্রিফটে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের এখানের ভেলোসিটি হচ্ছে আমরা বলতেছি v1, এখানের ভেলোসিটিকে আমরা বলতেছি v2। আচ্ছা, এখন এই ইলেকট্রিক ফিল্ড আমি ধরো অ্যাপ্লাই করছি, এখন এই রিজিয়নে, এই যে এই রিজিয়নটা লেফট পোর্শন মানে আমার ফার্স্ট রিজিয়নে অনেক ধরনের ক্যারিয়ার আছে না? কয়েকটা ক্যারিয়ার হয়তো একেবারে এখানে আছে, কিছু ক্যারিয়ার হয়তো এই একেবারে এই মাথায় আছে, কিছু ক্যারিয়ার হয়তো এখানে আছে, থাকতে পারে না? বিভিন্ন জায়গায় ক্যারিয়ার গুলো থাকতে পারে না? অবশ্যই স্যার। রাইট, বিভিন্ন জায়গায় আমাদের ক্যারিয়ার গুলো থাকতে পারে। এখন আমি যখন ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করলাম ওই সময়ে এই ক্যারিয়ার আমি পজিশন মেনশন করে দিচ্ছি, দিস পজিশন ইজ এ, দিস ইজ বি এন্ড দিস ইজ সি। দিস ক্যারিয়ার্স আর কন্টিনিউয়াসলি মুভিং, রাইট? ক্যারিয়ার মানে কি, এরা কি বলতো? এবিসি এরা কি হোল না? জি স্যার, যেহেতু পি টাইপ এটা হচ্ছে হোল। আমি আরো একটু জুম করে দেই তোমাদের, তাহলে দেখতে আরো সুবিধা দেখা যায়। আচ্ছা, আমি বলতেছি আমি যেই মুহূর্তে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করছি at that moment their position is like this, ঠিক আছে? সো এই ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগ পর্যন্ত কি ছিল? আমার ইকুইলিব্রিয়াম ছিল, রাইট? সবগুলো ক্যারিয়ারের ভেলোসিটি তখন কি ছিল? ভি টিএইচ, এই ভেলোসিটি ছিল না? জি স্যার। প্রত্যেকটা ক্যারিয়ারের এই ভেলোসিটি ছিল। আমি যতক্ষণ না ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করতেছি ততক্ষণ পর্যন্ত। আমি যে ইনস্ট্যান্টে ইলেকট্রিক ফিল্ড দিলাম ঠিক সেই ইনস্ট্যান্টে যেই ইলেকট্রন গুলো একেবারে আমার প্লেন অফ রেফারেন্সের সাথে, এরা কিন্তু পার হয়ে যাবে ভিটিএইচ দিয়েই, তাই না?
এই ইলেকট্রিক ফিল্ড এইটা গেইন করতে তার কিন্তু একটা মিনিমাম ডিস্টেন্স, কিছু একটা ডিস্টেন্স কিন্তু কি পার হইতে হবে, তাই না? বুঝতেছো আমার কথাটা? স্যার আরেকবার একটু বলুন। আচ্ছা, আমি বললাম যে আমি একটা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি। জিনিসটা এরকম, ধরো আমার একটা ঘর আছে এরকম, এই ঘরের মধ্যে ধর ঘরের এখানে দরজা, ঠিক আছে? হুম, জি স্যার। ঘরের এইখানে দরজা। তো ঘরের এই এই পাশে একজন মানুষ আছে, ঘরের এইখানে একজন মানুষ আছে, মাঝখানে একজন মানুষ আছে, ঠিক আছে? এখন কি হইলো, ধরো এই ঘরের উপর আইসা বজ্রপাত হইলো এবং পুরা ঘরটা হইতেছে ইলেকট্রিসিটি মানে কারেন্ট ক্যারিং হয়ে গেল। বুঝতে পারছো? জি স্যার। তাহলে কি এ মারা যাবে, এ মারা যাবে, এর কিন্তু মারা না যাওয়ারও সম্ভাবনা আছে। যেই মুহূর্তে বজ্রপাত হবে সে যদি ওই মুহূর্তে জাম্প করে বেরো যায় তাহলে কিন্তু সেফ না। হুম। জি স্যার। তো এই বজ্রপাতের ইফেক্টটা কিন্তু কি তার উপরে আর নাই। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। সিমিলারলি আমি ওটাই বলতেছি এখানে, যে আমার এই একেবারে প্লেনের কাছে যেগুলো আছে এরা তো কন্টিনিউয়াসলি মুভিং, সবসময় মুভ করতেছে। ইলেকট্রিক ফিল্ডের ইফেক্টটা তার উপর না থাকার সম্ভাবনাটাই বেশি। বুঝো নাই? হ্যাঁ, কোশ্চেন আমাকে বলো। সরি, হোল মুভ করতেছে। হ্যাঁ, মানে বেসিক্যালি ইলেকট্রন মুভ করে, বাট আমরা সেটাকে হোল মুভমেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করি। এটা তো শুরুর ক্লাসে বলে আসছি, ইলেকট্রনই মুভ করে, বাট আমরা এগুলোকে হোল মুভ দ্বারাই কনসিডার করি। কারণ কি, আপাত দৃষ্টিতে দেখে মনে হয় হোল গুলোই মুভ করতেছে, তাই না? জি স্যার। তোমরা যখন একটা একটা বোতলে যখন বাবল ঢোকে, বোতলটাকে উল্টাইলে মনে হয় কি বাবলটা মুভ করতেছে, আসলে আসলে বাবল মুভ করে নাকি ওই খালি স্পেসটা পানি ফিল আপ করে, পানি মুভ করতেছে, পানি মুভ পানি মুখ করতেছে, করে। বাট দেখে কি মনে হয় বাবল মুভ করতেছে। সিমিলারলি ওরকম ইলেকট্রনই মুভ করতেছে, বাট আপাত দৃষ্টিতে মনে হয় হোল মুভ করতেছে। তো এখন আমরা যখন বলি যে ক্যারিয়ার হচ্ছে হোল, তার মানে হোলই মুভ করতেছে, যদিও হোল মুভ করা মানে ইলেকট্রনই মুভ করা। বুঝতে পারতেছো? যেটা দেখা যায় সেটাকেই ট্রু মনে করে নেওয়া হয়। বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তো আমি যেটা বলতেছিলাম, সো এই ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ইনস্ট্যান্টে সে এই রিজিয়ন থেকে থার্মাল ভেলোসিটি নিয়ে বের হয়ে যাইতে পারে, ঠিক এই কজের কারণে। বুঝতে পারছো? তার মানে এই মানে এই যে আমি বজ্রপাতটা বললাম, বজ্রপাতের সাথে ইলেকট্রিক ফিল্ডটারে রিলেট করো। ইলেকট্রিক ফিল্ডটার ইফেক্টটা এই এই যে ক্যারিয়ারটা সে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু সে কনস্ট্যান্টলি মুভ করতেছে, সে বের হয়ে চলে যেতে পারে, রাইট? জি স্যার। বাট এই যে দেখো এও পাবে, এও পাবে, রাইট? তো এই ভ্যালুসিটি গুলো কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। কেন এক এক রকম হবে তোমাদেরকে বলি, যে ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পরে আমাদের এই যে ক্যারিয়ার গুলো কি বিভিন্ন পজিশনে আছে না, এবং তারা এই প্লেনটা যখন পার হবে কি বিভিন্ন ডিস্টেন্স কভার করে করে পার হবে, রাইট? তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো তার মানে এই প্রত্যেকটা এক একটা ক্যারিয়ারের ভ্যালোসিটি এক এক রকম হবে। তো এখন আমি ভ্যালোসিটিটা কিভাবে নিব? আগে তো বলতেছিলাম ওয়ান এর ভ্যালোসিটি v1, তাহলে v1টা আসলে কি একটা ভ্যালোসিটি না, এটা আসলে কি এই রিজিয়নের ভ্যালোসিটি। এই এই ভ্যালোসিটিটা এখন এভাবে ক্যালকুলেট করা যাবে না। তো এই ভ্যালোসিটি কিভাবে ক্যালকুলেট করা হয় ম্যাথমেটিক্যালি, যে একেবারে তোমার প্লেনের এজে যেই মলিকিউল আছে, যে ক্যারিয়ার আছে, সেটার ভ্যালোসিটি নাও, এবং একেবারে মোস্ট ডিস্টেন্ট যেই ক্যারিয়ার আছে সেটার ভ্যালোসিটি নাও, এই দুইটার এভারেজ করো। বুঝতে পারছো? তার মানে আমার সি এর ভ্যালোসিটি আর এ এর ভ্যালোসিটি এই দুইটার এভারেজ করলে আমি যে ভ্যালোসিটি পাবো সেটা হচ্ছে এই রিজিয়নের প্রত্যেকটা ক্যারিয়ারের ভ্যালোসিটি। অ্যাজিউম করে নেওয়া স্যার। এটা অ্যাজিউম না, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে দেখা হয়েছে, এরকমটাই হয়। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা, দাঁড়াও আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো 10 আর 2 আর মাঝামাঝি একটা ধরো 5। 10 আর 2 12 ডিভাইডেড বাই 2 কত আসে? 6, তাই না? আর জি এটার স্যার। ব্যাপারে কত আসে?
17/3, এটাও কিন্তু কি 6 এর কাছাকাছি চলে যায় না? জি স্যার 6 পয়েন্ট সামথিং হ্যাঁ, তো না স্যার এভারেজটা আসলে তুমি মোস্ট ডিস্টেন্স দুইটার এভারেজ করলে কাছাকাছি এভারেজ চলে আসে, বুঝতে পারছো? জি স্যার যেই কারণে হ্যাঁ, সরি বুঝি নাই, আবার বলো মোসাদ্দেক। না, কোয়াজি ইকুইলিব্রিয়ামের জন্য কেন, আমি বলতেছি এভারেজ। ধরো আমার কাছে কয়েকটা নাম্বার আছে, 1 2 3 4 5, এভারেজ কত? 5 4 9 10 11 12 13 14 আর 15, 15/5, তাই না? কত এভারেজ? 3, তাই না? এখন আমি যদি মোস্ট ডিস্টেন্স দুইটা নেই, 5 আর 6/2, এটাও কি 3 না? বুঝছো? এখনো বুঝো নাই? সেকেন্ড পার্টটা বুঝতে পারতেছিলাম, পারতেছি না স্যার। এখানে দেখো, আমাকে বলো 1 2 3 4 5 কয়টা সংখ্যা? পাঁচটা। হ্যাঁ, পাঁচটা। পাঁচটা। এই পাঁচটার এভারেজ কত? 5 হ্যাঁ, 8 3 3 স্যার। 15/3, 3 5 5 3 স্যার। এভারেজ, ঠিক আছে? তো আমি এখন কি করতেছি, সব থেকে কম যেটা সেটা নিচ্ছি, সব থেকে বেশি যেটা সেটা নিচ্ছি, এই দুটার এভারেজ করতেছি। কত? 3। জি স্যার তো ম্যাথমেটিক্যালি যেটা ভ্যালিড, এটা কোনো অ্যাজাম্পশন না, এটা ম্যাথমেটিক্যালি ভ্যালিড। যে তুমি, এই জন্য আমি কি করছি, যে মিনিমাম যে ভ্যালুসিটিটা, মানে যার কোনো চেঞ্জ আসে নাই ফিল্ডের কারণে, আর যার ম্যাক্সিমাম চেঞ্জ আসবে, এই দুইটার ভ্যালুসিটি, দুইটার এভারেজ নিছি, দুইটা ক্যারিয়ারের ভ্যালুসিটি, তাহলে আমার কি এই সবগুলার এভারেজ চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি, বুঝতে পারছো? বুঝতে এখন পারছি স্যার ওকে, আচ্ছা, তো এখন এই এর ভ্যালুসিটি বের করার একটা ফর্মুলা আছে, ঠিক আছে? দি ভ্যালুসিটি অফ এ, সেটা হচ্ছে, বলতেছি ভি বলি, সেটা হচ্ছে √v th² প্লাস টুয়াইস এ এলসি। এলসি কেন? সে এই এলসি ডিস্টেন্স অতিক্রম করছে। ঠিক আছে না? এটা কোত্থেকে আসছে বলো তো? কে বলতে পারবা? v² = u² প্লাস 2as, এই ফর্মুলা পড়ছো না? জি স্যার পড়ছি স্যার হ্যাঁ, তো ভিটা কি? ভি হচ্ছে আফটার ইলেকট্রিক, এটা কি শেষ বেগ না? জি স্যার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে বেগ কত? u² কি আদি বেগ? আদি কত ছিল ইলেকট্রিক ফিল্ডের আগে? কত ছিল? থেভনিন, রাইট? জি স্যার থেভনিন বলে থার্মাল, তাই না? থার্মাল ভেলোসিটি ভিটিএইচ জি স্যার এ থাকতেছে এখানে, এস এখানে কত ডিসটেন্স কভার করতেছে? এলসি রা। জি স্যার ফর্মুলা ঠিক আছে? জি স্যার বুঝছি ঠিক আছে, তাহলে এটা কি? এ হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন বিকজ, হ্যাঁ বলো বলো, কিছু বলতে, এখানে হ্যালো, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, এখানে এ কি? অ্যাক্সিলারেশন, এখানেও কি অ্যাক্সিলারেশন বিকজ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, তাই না? জি স্যার এটা কি তোমাকে বোঝায়? আমার ইলেকট্রনটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের উপর ভোগ করে দৌড় দিছে সে, এই যে অ্যাক্সিলারেশন, গতি পাইলো সে, ত্বরণ যেটাকে বলতেছে যে ইনক্রিজ হয়েছে। ত্বরণ কখন হয়? যখন চেঞ্জ আসে। শুরুতে আমি বলছি র্যান্ডম একটা ভিটিএইচ ভেলোসিটিতে সে ঘুরতেছে ফিরতেছে, তখন কিন্তু তার অ্যাক্সিলারেশন নাই, কারণ তখন তার কি ভেলোসিটিতে কোনো চেঞ্জ নাই। তুমি ইলেকট্রিক ফিল্ড দেওয়ার সাথে সাথে সে কি একটা এক্সট্রা ফোর্স পেলো, F = QE, এই ফোর্সে দৌড় দিল সে, সেটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বিকজ অফ দা ফিল্ড অ্যাপ্লাই, বুঝতে পারছো? এটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার আছে? নাই।
আচ্ছা, এখন দেখো এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমি যখন কোয়াজি ইকুইলিব্রিয়াম ট্রান্সপোর্ট বলছি তখন আমি কিন্তু কিছু জিনিস বলছি যে এলসি প্যারামিটারটা ইকুইলিব্রিয়ামের জন্য সেম থাকবে, রাইট? জি স্যার। তার মানে কোয়াজি ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কোয়াজি ইকুইলিব্রিয়াম কোয়াজি ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আসলে এই যে এই প্যারামিটারের 2ALC এই টার্মটা আসলে অনেক ছোট কম্পেয়ার টু ভি থেভেনিন স্কয়ার, ঠিক আছে? এটা কোয়াজি আচ্ছা। ইকুইলিব্রিয়ামের জন্য, কারণ এলসি কি, এলসি তে কোনো চেঞ্জ নাই, ত্বরণের চেঞ্জটাও কম্পারেটিভলি ভেলোসিটির থেকে কম, আর এখানে তুমি ভেলোসিটি স্কয়ার করতেছো, সো এই প্যারামিটারটা কি খুব ডমিনেন্ট হবে এই প্যারামিটার থেকে, ওকে? জি স্যার। তার মানে আমি এটা যেটা পাচ্ছি ইকুয়েশনটা সেটা হচ্ছে, এখানে আমি ভি থেভেনিন স্কয়ার কমন নিলাম, নিয়ে বাইরে নিয়ে আসলাম, তাহলে ভি থেভেনিন থাকলো, রুটের ভিতরে থাকলো 1 প্লাস টুয়াইস এএলসি ডিভাইডেড বাই ভি থেভেনিন, থেভেনিন বলতেছি না আমি বারবার, থার্মাল স্কয়ার, ভি থার্মাল স্কয়ার, ওকে? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, এখান থেকে আমি এটা লিখতে পারি কিনা দেখো, এখানে আমি 1 প্লাস হাফ অফ 2ALC divided by V thermal square, এটা লেখা যায় কিনা দেখো, অ্যাপ্রক্সিমেশন ফর্ম লেখা যায়? এটা কি করছি আমি বলতো, আমার যদি রুট ওভার 1 প্লাস এক্স থাকে এবং কন্ডিশন হচ্ছে এখানে এক্স যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে কি লেখা যায়? এইটার অ্যাপ্রক্সিমেশনে 1 প্লাস এক্স বাই 2 লেখা যায় কিনা? জি স্যার। তোমরা ধারণা অঙ্কের সময় এগুলো অ্যাপ্রক্সিমেশন করে আসছো, জি ঠিক স্যার, আছে? আগে আমরা দেখাইছি। সেই অ্যাপ্রক্সিমেশনটা এখানে ইউজ করতেছি, ওকে? দাঁড়া, আমাকে একজন স্টুডেন্ট নক দিছে, স্যার ক্লাস নেবেন কিনা একটু বলে দিই না। ওকে, ঠিক আছে, তো সেখান থেকে আমরা এটা পেলাম, আমাদের the velocity is equals to thermal velocity 1 plus এটা আসলো, ওকে? এখন আমি আচ্ছা ওটা আরেকবার আমি একটু লিখি, আরে এত ডিস্টার্ব করে কেন, ঈদের ছুটি কবে দিবেন? আচ্ছা, মুভিং অন, দাঁড়াও, তাহলে আমরা কি বের করলাম? v is equals to আমাদের থার্মাল ভেলোসিটি থাকলো 1 plus half of 2LC, তাহলে আমাদের থাকতেছে কি এখানে 1 plus half of 2ALC divided by V thermal square, এটাই ছিল তো নাকি? জি না? স্যার। আচ্ছা, তো এটা আছে। এখন এখানে দেখো তো, আমি কি করতে পারি, এটাকে যদি সিম্পলিফাই করতে চাই, তাহলে এখানে v ইকুয়ালস টু ভি থার্মাল থাকলো ভি থার্মালের মতো, প্লাস এখানে কি আমাদের 2 আর এই 2 কাটা যাবে, রাইট? জি স্যার। নিচে একটা ভি থার্মাল থাকবে, উপরে ভি থার্মাল, আবার নিচে এলসি বাই ভি থার্মাল, এটাকে আমরা লিখতে পারি টাউসি, তাই না? লিখতে পারি না? জি স্যার। এস ইকুয়ালস টু ভিটি, এখানে এসটা কি আসলে এলসি, ভি কি আমাদের ভি থার্মাল, কি কি টাউসি, টাও। তাই না? রাইট, সো এলসি বাই ভি থার্মাল হচ্ছে টাউসি, রাইট? ঠিক জি আছে না? স্যার। ওকে, তাহলে এটা কি, এটা কি আমাদের আসলে, এটা আমাদের V1, তাই না? এই ভিটা আসলে এটা কি আমাদের V1 অথবা ভি লেফট থেকে রাইট, যেটা বলতেছিলাম লেফট থেকে রাইট বের করছি না আমি, জি স্যার। আচ্ছা, এটা কার এটা কি V1 না, সরি সরি, এটা V1 না, এটা অ্যাকচুয়ালি VA, তাই না? মানে এ এর জন্য ভেলোসিটি ছিল এটা, তাই না? হ্যাঁ, VA ছিল এটা, যে আমি যে বলছিলাম এখানে যে এ কনসিডার করছি, আর সি, সি কত আমাদের, আমি বলছি এই দুইটা কনসিডার করব এবং দুইটা এভারেজ নেব, ভিসি কত, ভিটিএইচ। তাই না? আচ্ছা, তাহলে আমাদের V1 যেটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি ফ্রম লেফট টু রাইট, সেটা আসলে কত? এই দুইটার এভারেজ, জি স্যার। তার মানে কত?
তার মানে হচ্ছে আমাদের VTH প্লাস VTH প্লাস A tau C ডিভাইডেড বাই 2, তাই না? জি স্যার। এটা লেখা যায় আমাদের VTH প্লাস A tau C বাই 2, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এটা আমাদের গেল V1। আচ্ছা, এইটা কি দেখো তো আমাদের কি হয়েছে তাহলে? এই ভেলোসিটি আগের থেকে বাড়ছে না, এই যে এতটুকু, হ্যাঁ? জি তার স্যার। মানে এটা হচ্ছে কি গেইন, দিস ইজ দ্য গেইন বিকজ অফ ইলেকট্রিক ফিল্ড, তাই না? ইলেকট্রিক ফিল্ডের কারণে কি এতটুকু গেইন হয়েছে, বোঝা গেছে? জি স্যার। ইলেকট্রিক ফিল্ডে যেহেতু এতটুকু গেইন হয়েছে V1 এর ক্ষেত্রে, তাহলে আমাদের V2 এর ক্ষেত্রে কি হবে? সেম গেইনটাই থাকবে কিন্তু মাইনাস হবে। এই ক্ষেত্রে কি V2 এর কি এই ফোর্সটাকে, ইলেকট্রিক ফিল্ডের কারণে যে ফোর্স, এটাকে অপোজ করতেছে এই ভেলোসিটি, তাই না? 2 থেকে 1 এ যারা আসতেছে তারা অ্যাকচুয়ালি কি ইলেকট্রিক ফিল্ডের অপোজিশনে না? জি স্যার। এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে ভেলোসিটি রিডিউস হবে ডিউ টু দ্য ইলেকট্রিক ফিল্ড। ঠিক সেম এটা থার্মাল মাইনাস A tau C বাই 2, বুঝতে পারছো? হ্যাঁ, সরি, V2 বলতে কি বুঝি না, তোমাকে একটু জোরে বল। না না VC বলে তো কিছু নাই। স্যার, ভিসি আছে মানে ওই ও আচ্ছা, না ভিএ না না, ভিবি V2 হচ্ছে ভিসি। না, V2 হচ্ছে, V1 হচ্ছে এই রিজিয়নে, V2 হচ্ছে এই রিজিয়নে। আমরা এই রিজিয়নের এভারেজ বের করার জন্য A আর C এর এভারেজ নিছি। সিমিলারলি এই রিজিয়নেরটাও বের করা যায়, বাট ওইটার আমরা বের করলাম না, কারণ আমরা দেখতেছি যে একটা ইলেকট্রিক ফিল্ডের গ্রেডিয়েন্ট পাচ্ছি আমরা, বা গেইন পাচ্ছি আমরা, যে ইলেকট্রিক ফিল্ডের কারণে ভ্যালোসিটি 1 থেকে 2 তে যেই ক্যারিয়ার গুলো যাচ্ছে তাদের ভ্যালোসিটিতে একটা ইনক্রিজ হয়েছে, তাহলে সেম অ্যামাউন্টে ডিক্রিজ হবে 2 থেকে যারা 1 এ আসতেছে তাদের ভ্যালোসিটিতে। এই V2 রিজিয়নের জন্য আসছে, এই জন্য নেগেটিভ করে দিছি, জাস্ট আমরা সেপারেটলি আর ক্যালকুলেশন শো করি নাই। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, বোঝা যায় নাই মোসাদ্দেক? ওকে, তো আমরা কি ডিসকাস করতেছি এখানে একটু আমরা যদি খেয়াল করি, আমরা ড্রিফট ডিসকাস করতেছি, রাইট? তো ড্রিফটের জন্য আমরা কি দেখে আসছি দেখো তো। ড্রিফটের জন্য আমাদের এখানে দেখো, এই যে আমাদের ড্রিফটে কি ছিল? পি V1 মাইনাস V2 বাই 2, তাই না? এফ নেট, নেট ফ্লাক্স কি ছিল? পি V1 মাইনাস V2 বাই 2। সো আমাদের এখানে তাহলে নেট ফ্লাক্স যেটা এফ নেট, এটা তাহলে কত? পি V1 মাইনাস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2। কারণ V1 V2 এর ভ্যালু আমরা জানি, আমরা সেগুলোকে বসাবো এখানে, রাইট? সো V1 কত আমাদের? V থার্মাল প্লাস A tau C বাই 2 মাইনাস V থার্মাল মাইনাস মাইনাস প্লাস A tau C বাই 2, রাইট? ডিভাইডেড বাই 2, বোঝা গেছে? জি স্যার। এখান থেকে আমরা কি বের করলাম দেখো, ভিথেভনিন চলে গেল, এখানে 2 চলে গেল, আলটিমেটলি এখানে যেটা থাকতেছে আমাদের দিন শেষে পি এ টাউ সি বাই 2, 2। তাই না? এটা তো থাকতেছে। জি স্যার। আচ্ছা, এই গেল আমাদের নেট ফ্লাক্স। এখন আমরা এখান থেকে ডিফিউশন ড্রিফট কারেন্টের বের করি, কারেন্ট ডেনসিটি। সো যে ড্রিফট হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী কিউ আর ফ্লাক্স, নেট ফ্লাক্স জাস্ট মাল্টিপ্লাই, ঠিক আছে? তাহলে আমাদের কিউ কত আসছে? সরি, আমাদের কিউ তো আছে, এফ নেট কত আসছে? পি এ টাউ সি বাই 2। ঠিক আছে, ওকে। জি স্যার। আবার আমরা আমরা ফর্মুলা জানি না, এফ ইকুয়ালস টু এম এ, জানি কিনা? জি স্যার। এফ এখানে অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে কিউই, আর এম বলতে এটা কি আমাদের হোলের ইফেক্টিভ মাস, রাইট? আর এখানে এ, তো এখান থেকে আমি এটাকে রিপ্লেস করতে পারি কি কিউই ডিভাইডেড বাই এমপি দ্বারা,
জি তাহলে স্যার। আমাদের এখানে কি আসতেছে যে কিউপি এখানে হচ্ছে কিউই ডিভাইডেড বাই টুয়াইস এমপি টাউ সি। ঠিক আছে, ওকে। জি স্যার। সরি দাদা, হ্যাঁ, আচ্ছা। এখানে আমরা যদি এটাকে একটু সাজায় লিখি, জেড ড্রিফট ইজ ইকুয়ালস টু কিউপি, ইটাকে বাইরে নিয়ে টাউ সিটাকে বাইরে নিয়ে আসি, কিউ টাউ সি ডিভাইডেড বাই টুয়াইস এমপি মাল্টিপ্লাইড উইথ ই। এই যে প্যারামিটারটা, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা দেখছি, এটাকেই বলা হয় মোবিলিটি মিউ পি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মোবিলিটি মিউ পি। এখন দেখো, দিস মোবিলিটি ইজ কনস্ট্যান্ট কারণ ইফেক্টিভ মাস অফ হোলস আর কনস্ট্যান্ট, q is constant, this q is also constant, p is number of carrier is constant, tau c is also constant. So j drift is actually proportional to electric field. এটা কিন্তু আমাদের সেই গ্রাফটাকে এক্সপ্লেইন করে, তাই না? জি স্যার। কিভাবে আরো সহজে যদি আমি যাই, সে আচ্ছা, j drift current density is equals to qp mu p e, এটাই তো পাইছি আমি, তাই না? হ্যাঁ, ধরো আমি আরো সহজে সহজে একদম ডিরেক্টলি ওখান থেকে যদি আসি, আমরা যে ড্রিফটটাকে কিন্তু রিপ্লেস করতে পারি কি দ্বারা, কিউপি ভিডি, তাই না? যেখানে ভিডি কি আমাদের ড্রিফট ভেলোসিটি। এটা মনে আছে তোমাদের? আমি ইলেকট্রিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস এ পড়াইছিলাম তোমাদের যে কারেন্ট ডেন্সিটি হচ্ছে কি পরিমাণ ক্যারিয়ার, মানে কারেন্ট ডেন্সিটি তখন আমি বলছিলাম ইলেকট্রন দিয়ে, কারেন্ট ডেন্সিটি হচ্ছে কি পরিমাণ ইলেকট্রন কত চার্জ নিয়ে কত ভ্যালোসিটিতে ওই পার্টিকুলার এরিয়াতে আছে, সেইটা ওই এরিয়ার কারেন্ট ডেন্সিটি রিপ্রেজেন্ট করে। মনে আছে? মনে নাই পুরো? আচ্ছা, মনে না থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ক্যারিয়ার হচ্ছে আমার পি টাইপ। সো এই পি টাইপ ক্যারিয়ার গুলো কি পরিমাণে কত চার্জ নিয়ে কি ভ্যালোসিটিতে আমাদের এই সেগমেন্টের মধ্যে আছে, এইটাই কি এই সেগমেন্টের ড্রিফট ভ্যালোসিটি, তাই না? ক্যারিয়ার কারেন্ট ডেন্সিটি ডিটারমাইন করে। তো সহজ কথায় জে ইকুয়ালস টু এটা, জে ইকুয়ালস টু কিউপি ভিডি, এইটা হইতে পারে, অথবা জে ইকুয়ালস টু এন, সরি কিউ এন ভিডি, দুইটাই পসিবল, মাইনাস কিউ এন ভিডি আর কি। এই দুইটা, ঠিক আছে। তো জি স্যার। আপাতত যদি ওটা মনে না থাকে, সূত্র হিসেবেই ধরো যে ড্রিফট থেকে এটা লেখা যায়, তাহলে আমাদের কিউপি মিউ পি ইন্টু ই। এখান থেকে দেখো আমি কিউপি কিউপি ক্যান্সেল আউট করতে পারি দুই পাশ থেকে। সো আলটিমেটলি আমাদের কি থাকতেছে, ভিডি ইজ ইকুয়ালস টু মিউ পি ইন্টু ই, অথবা ভিডি ইজ প্রপোর্শনাল টু ই, রাইট? জি স্যার। ভিডিটা কি ড্রিফট ভেলোসিটি। এখন চলো আমরা আমাদের এই গ্রাফটা দেখি। দেখো, ড্রিফট ভেলোসিটি এন্ড ফিল্ড এই দুইটা কি প্রপোর্শনাল হবে না? লিনিয়ার রিলেশনশিপ। জি স্যার। হ্যাঁ, কথা বলে না। ফর এ স্মল ফিল্ড। ফর স্মল, তো এটা প্রপোর্শনাল। আমরা তো স্মলই কনসিডার করে নিছি না, আমরা কোয়াজি ইকুইলিব্রিয়াম কনসিডার করেই তো শুরু করছি, তাই জি না? স্যার। রাইট? জি তো স্যার। আমাদের এটা প্রুফ হয়ে গেল। জি তো স্যার। ঠিক আছে, আমরা আইনস্টাইন রিলেশন প্রুফ করতেছি, বাট কোনো এক্সামে যদি আমি জিজ্ঞাসা করি যে এই গ্রাফের একটা স্টেটমেন্ট যে এক্সপ্লেইন দ্যাট ফর লোয়ার ইলেকট্রিক ফিল্ড দ্য ড্রিফট ভেলোসিটি ইজ লিনিয়ার উইথ ইলেকট্রিক ফিল্ড, তখন কিন্তু তোমার পুরো রিলেশন ডিরাইভ করার দরকার নাই। আমরা এই পর্যন্ত এসে এখান থেকে কিন্তু কনক্লুশনটা স্যার মোটামুটি যদি আপনার এই পেজে যা লেখা আছে তা যদি হুবহু লিখে দিই তাহলে কি কিছু নাম্বার পাবো আশা করা যায়? এই তোমারে ধরে পিটাবো আমি, ঠিক আছে? এই তুমি নাম্বার নাম্বার করে মাথাটা নষ্ট করে দিছো। তোমার হচ্ছে কোনটা করলে কতটুকু নাম্বার, কোনটা করলে কত। এখানে এত ইন্টারেস্টিং একটা জিনিস দেখাইতেছি, যেটা হইতেছে এতদিন যেগুলো ক্লাস করে আসলা সবগুলোর থেকে একটু একটু করে নিয়ে নিয়ে দেখো কত সুন্দর করে আইনস্টাইন রিলেশনটা ডিরাইভ হয়। এই ক্ষেত্রে মনোযোগ নাই। আহ, এই যেখানে লেখা আছে যতটুকু এটুকু একটা কিছু মার্ক পাবো না। এই মার্কের পিছনে ছুঁইটা কিন্তু আলটিমেটলি খুব মানে
দেখো জব লাইফে গিয়ে খুব সমস্যায় পড়বা, ঠিক আছে? আর মার্ক যদি বাই চান্স বাই লাক পেয়েও যাও ভালো, তখন তো আরো ডেঞ্জারাস, তাই না? এই যে মার্কের পিছনে আর কত, তোমরা 4th ইয়ারে চলে আসছো, এখনো যদি স্যার এটা লিখলে কত মার্ক পাবো, এটা লিখলে এটার জন্য কয় পেজ লিখবো, এটার জন্য কি, এই ধরনের কোশ্চেন তো আসলে কি বলবো 4th ইয়ারের থেকে কেন 2nd ইয়ার থেকেও এক্সপেক্ট করা উচিত না। মার্ক আমি তো তোমার, তুমি আমার পরীক্ষা দিছো না, তুমি আমার কোর্স করছো না, তুমি আমারে বোঝাও একটা কোশ্চেনে যে তুমি এফোর্ট দিছো, তুমি চেষ্টা করছো, তুমি বুঝছো টপিকটা, ঠিক আছে? তুমি মার্ক এমনিই পাবা। আর তুমি যদি রচনা লিখে এক জায়গায় অনেক কিছু প্রুফ করে আসো কিন্তু বুঝাইতে অক্ষম হও আমারে যে তুমি পড়াশোনা করছো, বুঝছো, তাহলে আলটিমেটলি তুমি মার্ক পাবা না, ঠিক আছে? আর প্লিজ মার্কের পিছনে না ঘুরে এখানে কি ডিসকাস করতেছি এটা নিয়ে করো। তুমি এই জিনিস যখন বুঝবা, টপিক যখন বুঝবা, তুমি উল্টা আমাকে ডিফেন্ড করতে পারবা। সাপোজ তুমি সবগুলো টপিক খুব ভালো করে বুঝছো, একটা কোশ্চেন আমি কোশ্চেন করছি, আমি এক্সপেক্ট করছি তোমাকে এইভাবে অ্যান্সার করতে একটা প্রশ্ন, বাট তোমার কোশ্চেন পড়া মনে হচ্ছে যে না, কোশ্চেনের অ্যান্সার এটা না, ওই ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হবে, সেটা তো তুমি ডিফাইন করে নিয়ে আসবে। এরপরে যদি মার্ক কম দেয় তুমি আমাকে এসে বলবা যে স্যার আপনার কোশ্চেনের ভাষাটা তো এমন হয়েছে যে মনে হচ্ছে এটা চাচ্ছেন আপনি, তাই না? যদি অ্যাম্বিগুয়াস হয়ে যায় ভাষা কখনো, তাহলে সবাই মার্ক পাবে। তো কি পড়াচ্ছি এটাতে একটু ফোকাস করো। কোশ্চেন হচ্ছে এখন একেবারে প্রথম দেখতেছো, এখন এসে যদি কোনটার কোশ্চেন কি এটা এখন বুঝবা না, এটা স্বাভাবিক। তোমরা এইটা নিজেরা স্টাডি করো, ঠিক আছে, ঠিকঠাক মতো পড়ো, এটা এই টপিকটা নিজে 2-1 বার পড়ো, লেকচার ঘাটো, এরপরে দেখো যে তোমার কোনটার অ্যান্সার কোনটা থেকে কতটুকু তোমার কোনো সন্দেহ থাকে কিনা। আমাকে এটা বলো যে তোমরা যখন পরীক্ষার আগের রাতে প্রিপারেশন নাও বা প্রিপারেশন নেওয়া শেষ করো, তখন কি তোমাদের মানে কোন কোশ্চেনের অ্যান্সার কতটুকু করবো এটা নিয়ে কনফিউশন থাকছে কোনোদিন? এটার অ্যান্সার দাও মানে। না স্যার, হ্যাঁ, না স্যার, মানে এটার অ্যান্সার তো তখন থাকার কথা না, কারণ তুমি অলরেডি না ওগুলো স্যার, সিটি ওই সময় স্যার সিটি দিতাম, তো সিটি দিলে স্যার কোশ্চেন গুলো আমরা মোটামুটি একটা বুঝতে পারতাম যে আমরা এটা এইভাবে লেখা লেখা দরকার। আপনি যদি স্যার সিটি নিতেন, ওই সিটির কোশ্চেন গুলো দিয়ে একটা আইডিয়া পেতাম স্যার, ওই জন্য। অন্য কিছু না সিটি স্যার। নিলে আচ্ছা না, তুমি আমি তোমাদের বলি শোনো, লেকচার একটা লেকচারের পরে সেই লেকচার থেকে যদি কোশ্চেন গুলো হয় এবং সেই কোশ্চেনে যদি না বোঝা যায় যে আসলে কোনটা থেকে কত পর্যন্ত অ্যান্সার করতে হবে, তাহলে দুইটার একটা, এক হচ্ছে আমার কোশ্চেনের ভাষা অ্যাম্বিগুয়াস, কোশ্চেনের ভাষা থেকে ক্লিয়ার না আসলে কি চাওয়া হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে তুমি আসলে ওই লেকচারটা বোঝো নাই, ঠিক আছে? এবং সিটির কোশ্চেন দেখে তুমি যেহেতু আইডিয়া পাও, তো এইটারও একটা আসলে ব্যাড ইয়ে আছে, এটা এটা তুমি এক্সকিউজ দিতে পারো না, কারণ তাহলে কি হয়, তুমি সিটির কোশ্চেন গুলো আসলে যারা কারেক্ট করছে বা যতটুকু ওইটা দেখে তুমি ফিক্স করে নাও, হ্যাঁ সিটির কোশ্চেন এটা আসছে, এইটা যদি আসে আমার ফাইনালে আমি এইটুকুই অ্যান্সার দিব, ঠিক আছে? বাট কোশ্চেন তো হিসাব মতো আমাদের যে গাইডলাইন দেওয়া হয় সেই হিসাবে সিটির কোশ্চেন কখনো এক্সামে রিপিট হওয়ার কথা না, বাট তারপরে স্যাররা তোমাদের কনভিনিয়েন্সের জন্য করে দেয়, সিটির কোশ্চেন দিয়ে দেয়। বাট এইটা কিন্তুই না, একদম নতুন একটা কোশ্চেন, সেটা তোমার দেখে তোমার নিজেরই ডিটারমাইন করতে হবে আমি কোথা থেকে কতটুকু অ্যান্সার করবো, ঠিক আছে? টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে। ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন গুলো এরকম না যে তোমার মাল্টিপল ইয়ে থাকতেছে, ঠিক আছে? আমি যদি বলি যে তোমাদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম এক্সপ্লেইন করো, এইটা অ্যাম্বিগিউয়াস, যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম এক্সপ্লেইন করো মানে কি, তখন তোমার মার্কের দিকে তাকাইতে হবে। তখন তুমি মার্ক যদি দেখো 20, তাহলে তোমার বুঝতে হবে হ্যাঁ আমার 3টা ক্যাটাগরি নিয়েই ডিটেলস বলতে হবে। তো তুমি যখন যখন ওই 3টা ক্যাটাগরি সম্পর্কে তোমার ধারণা আছে, ঠিক আছে, যে অ্যাভেলেবল স্টেট, ফ্র্যাকশন অফ অ্যাকুপাইড স্টেট, 3টা নিয়ে কিন্তু তুমি ডায়াগ্রাম সহ সুন্দর মতো এক্সপ্লেন করে আসতে পারবে, ঠিক আছে? তো এইভাবে নিজের জাজমেন্টে আগাইতে হবে তোমাকে, বুঝো নাই? জি স্যার। হ্যাঁ, সো প্লিজ এখন মানে ছোটরা করলে করতে পারে, বাট তোমাদের থেকে স্যার কোন কোশ্চেনের অ্যান্সার কত থেকে কতটুকু করবো এইটা আমি এক্সপেক্ট করি না, হ্যাঁ, এবং তোমরা কইরো না এই কোশ্চেন। তোমরা এটা করতে পারো যে একটা টপিক পড়ার পরে যে স্যার আসলে এই টপিকটা থেকে কি ধরনের কোশ্চেন হইতে পারে এটা বুঝতেছি না, যে কেমন যেন টপিকটা, যেমন এখানে না বোঝার কিছু না, এখানে আমি তো অলরেডি বলেই দিলাম, একটা আসতে পারে তোমার ওই গ্রাফ গ্রাফ এক্সপ্লেনেশন, আরেকটা কি বলতে পারি আমি, যে ড্রিফট কারেন্ট ডেন্সিটি, ড্রিফট কারেন্ট ডেন্সিটির সাথে ইলেকট্রিক ফিল্ডের রিলেশনশিপ, এটা একটা আসতে পারে। আরেকটা কি আসতে পারে, যে ড্রিফটের এক্সপ্লেনেশন চলতেছে আমাদের, ঠিক আছে, ড্রিফটের কারণে এফ নেট, যেটা অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। একটা আরেকটার সাথে রিলেটেড,
তো তুমি যদি আসলে দেখো যে এই জিনিসগুলা বোঝো, তোমার জিরো পাওয়ার সম্ভাবনা নাই। মানে তুমি যে জিনিসটা চাইছে সেটাও অ্যান্সার না করলেও যদি কোশ্চেনটা পরে অ্যান্সার করো, দেখবা যে কাছাকাছি বেশ কিছু আলোচনা চলে আসছে, তুমি ডিরেক্ট জিরো পাবা না। ওকে, জি স্যার। আচ্ছা, সো মুভিং অন, বলছিলাম আচ্ছা ঠিক আছে। তো এই গেল আমাদের, এরপরে এটা শুরু করছি না। আচ্ছা, এটা গেল ড্রিফট। ড্রিফট থেকে এগুলো আমরা জানলাম। এরপরে আমাদের কি আছে ড্রিফটের সাথে আরো আছে ডিফিউশন। ডিফিউশনের ক্ষেত্রে কি হয় মনে আছে তোমাদের? হ্যাঁ, ডিফিউশন কেসটা কি? হ্যাঁ, তো আমি যদি ডিফিউশনটা এখানে একটু দেখাই, তাহলে ডিফিউশন সেম আমরা আমাদের আগের কেস কনসিডার করতেছি, ঠিক আছে? এখানে আমি কনসিডার করতেছি। ওকে, সো ডিফিউশনের ক্ষেত্রে আসলে কি হয় যে আমি যদি এই এক্সিস বরাবর ওয়াই এক্সিস বরাবর আমাদের নাম্বার অফ হোলস নেই এবং এক্স এক্সিস বরাবর যদি আমাদের এক্স নেই, তাহলে এখানে একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন ধরা হয়। মানে এটা কি, দেখো নাম্বার অফ হোলস কি এই সেগমেন্টে বেশি, এই সেগমেন্টে আস্তে আস্তে কমতেছে, তাই না? দিস ডিসটেন্স ইজ এলসি, এটাও হচ্ছে এলসি, এখানে হচ্ছে আমাদের 1, এটাও হচ্ছে 2, ঠিক আছে? কিন্তু আমাদের কি, দেখো 1 এর এন্ডে নাম্বার অফ ক্যারিয়ার্স আর ভেরি হাই এবং আস্তে আস্তে কি কমে যাচ্ছে। এটা কিন্তু আসলে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন একটা, এটা অ্যাপ্রক্সিমেশন, এভাবেই যে কমে এমন না। এটা আমাদের ডিফিউশনের কেস কি হতে হবে, 1 আর 2 এ আমাদের P1 P2 এর ডিফারেন্স থাকতে হবে, তাই না? আমরা দেখছি না, এখানে আমরা দেখে আসছি না, দেখো আমাদের প্রিভিয়াস লেকচারে যে আমাদের ডিফিউশনে, এই যে ডিফিউশনে কি P1 P2 সেপারেট, তাই না? ভেলোসিটি সেম, তাই না? কথা বলে না কেউ, কেউ কথা বলো। জি স্যার। হ্যাঁ, তো সেইটাই আমি এখানে নিয়ে আসতেছি। সো এফ নেট আসলে আমার এক্ষেত্রে কি আসবে, P1 মাইনাস P2 ইন্টু P থার্মাল ডিভাইডেড বাই 2, রাইট? P1 P2 এর তফাৎটা কোত্থেকে আসতেছে, এই যে আমি একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন নিছি যে আমার এক্স এর সাপেক্ষে আসলে কি হচ্ছে এখানে আমাদের, এই গ্রাফটা বুঝছো তো? এই গ্রাফটা দিয়ে আমি কি বুঝাইতে যাচ্ছি, এখানে সে 100 ক্যারিয়ার ছিল, এখানে 10টা ক্যারিয়ার হয়ে গেছে। তো ক্যারিয়ার তো ধাপ করে 10টা হয় নাই, মানে রিজিয়ন বরাবর আস্তে আস্তে কমছে। ওইটাকে আমি একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে দেখাইছি, বুঝতে পারছো? জিনিসটা Yes, sir. এরকম যে আমাদের এই যে সেমিকন্ডাক্টর আছে, সেমিকন্ডাক্টরের এই পাশে নাম্বার অফ ক্যারিয়ার্স অনেক হাই, এই পাশে অনেকগুলো ক্যারিয়ার এখানে কিছু কম, এখানে তার চেয়ে আরো কম, এখানে একবারে কম, ঠিক আছে? এটাকে যদি আমি একটা গ্রাফের মাধ্যমে লিনিয়ার গ্রাফে প্লট করতে চাই, তাহলে গ্রাফটা এরকমই হবে না অনেকটা, তাই না? ওয়াই এক্সিস জিনিসটা ওইভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, তো এখন দেখো মজার জিনিস হচ্ছে, যেহেতু লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, তাহলে আমরা তখন কি আমরা আমাদের বিভিন্ন ভ্যালোসিটি ছিল, তো বিভিন্ন ভ্যালোসিটির আমরা অ্যাভারেজ নিয়ে V1 ডিফাইন করছি, তাই না? V1 ডিফাইন কিভাবে করছি, বিভিন্ন ভ্যালোসিটির অ্যাভারেজ। এখন সেটা নেওয়া ঝামেলা এবং ডিফিকাল্ট, এই জন্য কি করছি আমরা একেবারে আমাদের প্লেনের কাছে যেটা এবং প্লেন থেকে ফার্দেস্ট ডিস্টেন্সে এলসি ডিস্টেন্সে যেটা, সেটা এই দুইটার অ্যাভারেজ নিয়ে অ্যাকচুয়ালি কি অ্যাভারেজটা বের করে সেটাকে আমরা V1 বলছি, তাই না? জি স্যার। সিমিলারলি V2 ও বলছি। তো এখানে আমার P1 P2 কি করতে হবে, এই দুইটার অ্যাভারেজ বের করতে হবে না? এখন লাকিলি যেহেতু আমরা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন নিছি, একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনে আমরা কি জানি, অ্যাভারেজ ইজ অলওয়েজ ইন দ্য মিডল, তাই না? জি স্যার। মিডলে হবে, লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনে অ্যাভারেজটা মিডলেই হবে, এটা আমরা জানি ফ্রম আওয়ার ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই যে আমার স্লোপটা, এই স্লোপটাকে আমি ডিফাইন করি, এই যে স্লোপটা এটাকে আমি ডিফাইন করতে পারছি, ঠিক আছে? প্রথম কথা, এটা কি পজিটিভ স্লোপ না নেগেটিভ স্লোপ? স্যার নেগেটিভ স্লোপ।
নেগেটিভ স্লোপ, তার মানে Negative এটা কত? clock. হ্যাঁ, মাইনাস ডিপি বাই ডিএক্স, তাই না স্লোপটা? জি স্যার। আচ্ছা, এবং এটা তাহলে আমার কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাই না? জি স্যার। আচ্ছা, এখন y2 মাইনাস y1 মানে কত? এখানে এটাকে এই যে এভারেজটাকে আমি বলতেছি p1, আগে এভারেজ কি v1 ধরছিলাম, এখন আর P1 এখানের এভারেজ কি বলতেছি p2, তাহলে আমার এটা কি p1 মাইনাস P2 p2 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। x2 মাইনাস x1 কি আলটিমেটলি আমাকে এলসি দিবে না? দেখো তো, এখান থেকে ডিসটেন্স, এইখান থেকে এইটুক ডিসটেন্স, তার মানে এখানে কি হাফ অফ এলসি, এখানে কি হাফ অফ এলসি, তাই না? এই দুইটা অ্যাড হয়ে কি এলসি হবে না? জি বুঝতে স্যার। পারছো? এটা কি বোঝা গেল এই জায়গাটুকু? জি স্যার। হ্যাঁ, আমি স্লোপটা থেকে এই রিলেশনশিপটা কিভাবে বের করলাম, বুঝছো কোনটা? সরি, বুঝি নাই। মেন ফ্রি পাথ স্যার, ওই এলসি এর কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, মিন ফ্রি পাথ হচ্ছে এলসি আমাদের। আমি বলতেছি এখানে দেখো, এখানে আমি যে এভারেজটা নিছি, এটা কি এইটুকু যদি এলসি হয়, এটার মিড পয়েন্ট কি হাফ অফ এলসি, এটুকু যদি এলসি হয় এটার মিড পয়েন্ট কি হাফ অফ এলসি, তাই না? তো এখানে হাফ অফ এলসি, এখানে হাফ অফ এলসি, তাহলে এই ডিসটেন্সটা কত? এলসি না? এলসি। বুঝো নাই জিনিসটা কি কি দাঁড়াইছে? আমি আর একটু বড় করে তোমাদের দেখাই এখানে, যে ডায়াগ্রামটা আমি আবার ড্রপ করে দিলাম। এই ঠিক আছে, আমার এই হচ্ছে দুইটা সেগমেন্ট, এই হচ্ছে আমার প্লেন। দাঁড়াও, এই হচ্ছে আমার প্লেন, এই হচ্ছে আমার দুইটা সেগমেন্ট, ঠিক আছে? তো আমি কি করছি, আমি হচ্ছে একটা লিনিয়ারলি নাম্বার কমতেছে এরকম একটা ইয়া ধরছি, এই অ্যাপ্রক্সিমেশন ধরছি, রাইট? এখানে ওয়াই এক্সিস আছে, ওয়াই এক্সিসে আমি ধরছি নাম্বার, আর এক্স এক্সিসে ধরছি ডিস্টেন্স, ঠিক আছে? এখন আমি বলতেছি যে এটা যেহেতু লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, ঠিক এইটার মাঝ পয়েন্ট, মিড পয়েন্ট যেটা, এটা কি দিবে আমাকে? p1 দিবে। এটা যেহেতু লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, এটার মিড পয়েন্ট যেটা, এটা আমাকে কি দিবে? p2 দিবে। এখন এটার মিড পয়েন্ট মানে কি? এইটুকু হচ্ছে এলসি, তার মানে এইটুকু হচ্ছে আমার এলসি, তাহলে মিড পয়েন্ট এটার কি হাফ অফ এলসি না? এখানে হাফ, মিড পয়েন্ট কি এটাও কি হাফ অফ এলসি না? এটাও তো এলসি, অবশ্যই স্যার, তাই টোটাল না? এলসি। তাহলে এখানে আমার কি, আমার x1 মাইনাস x2 ডিভাইডেড বাই, সরি y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, বুঝতে পারছো? তার মানে আমার কি p1 মাইনাস p2 ডিভাইডেড বাই এই ডিসটেন্স থেকে এই ডিসটেন্সের পার্থক্য। তো এইটুকু আসলে কত? এটা কি এলসি না আমার? জি স্যার। হ্যাঁ, এবং আমি এটার স্লোপ নির্ণয় করতেছি, তো আমার এই স্লোপটা, আমি এই যে এই স্লোপটা বের করতেছি, এটাই করছি, বুঝতে পারছো? ওকে, সো কইছিলাম, আচ্ছা, সো আমরা এই যে এই রিলেশনশিপটা আলটিমেটলি আমাদের বের হইলো ওই ইয়ে থেকে। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, এটাকে তুমি আরেকটা ভাবেও এক্সপ্লেইন করতে পারো, সেটা কি দেখো, ডিপি বাই ডিএক্স মানে কি? এক্স এর সাথে সাথে, মানে আমরা ডিফারেন্সিয়েশনের আরেকটা রিপ্রেজেন্টেশন কি? দ্য চেঞ্জ ইন পি ডিউ টু চেঞ্জ ইন এক্স, তাই না? হ্যাঁ, চেঞ্জ ইন পি ডিউ টু চেঞ্জ ইন এক্স, এটাই তো ডিফারেন্সিয়েশন বোঝায়, জি তাই না? স্যার। হ্যাঁ, তো চেঞ্জ ইন পি, এখন আমরা কি দেখতেছি, এক্স বাড়ার সাথে সাথে আসলে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, কমতেছে না? পি এর মান কমতেছে। হ্যাঁ, পি এর মান কমতেছে, এই জন্য একটা নেগেটিভ সাইন দিছি আমি। নেগেটিভ সাইন দিয়ে দেখলাম কি, তার মানে কি, তার মানে চেঞ্জ কত? চেঞ্জ p1 থেকে p2 হয়েছে, আর ওভার এলসি, তাই না? বুঝছো? এখন স্লোপের থেকেও আনা যায়, এইভাবে তুমি কমন সেন্স হিসাব করে নিয়ে আসতে পারো, বাট স্লোপ থেকে আনা ম্যাথমেটিক্যালি ওটা বেশি অ্যাকুরেট। তো এখান থেকে আমরা এখন কি ইউজ করতে পারি, p1 মাইনাস p2 ইজ ইকুয়ালস টু মাইনাস এলসি ডিপি বাই ডিএক্স। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের এফ নেট যে ফর্মুলাটা ছিল, এখানে আমরা কি p1 মাইনাস p2 থেকে এই ভ্যালুটা বসাই দিই, মাইনাস এলসি
dp by dx d থেভেনিন নিচে বেলগুনটা দেখা আচ্ছা বুঝতে পারছো এটুকু থেকে আরো কোনো কোশ্চেন এটাকে আমি এখন আমরা আবার কি জানি যে ডিফিউশনটা হবে যে ডিফিউশন কার মাইক্রোফোন যেন অন একটু মিউট করো যে ডিফিউশন কি হবে কিউ এফ নেট বুঝতেছো আগেরটার সাথে রিলেট করতে পারছো এভাবে কিন্তু আগেরটাতে করছিলাম সো মাইনাস কিউ এল সি বি thermal divided by 2 into dpx dp by dx এই হচ্ছে আমাদের ইকুয়েশন এইটাকে বলা হয় ডিফিউশন কোএফিসিয়েন্ট তোমরা নাম শুনে থাকবা দেখেওছো হয়তো ডিফিউশন কোএফিসিয়েন্ট যেটাকে ডি এখানে পি দ্বারা প্রকাশ করি যেহেতু আমাদের হোল আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ হোল কনসেন্ট্রেশন gradient of whole concentration ওকে আচ্ছা এখন দেখো আমরা কিন্তু একটা রিলেশনশিপ জানি ফ্লাক্সের সাথে ইলেকট্রিক ফিল্ডের একটা রিলেশনশিপ কিন্তু আমরা জানি E ইকুয়ালস টু জানি না মাইনাস ডি সাই বাই ডিএক্স জানি মনে আছে এটা জি স্যার ফ্লাক্সের সাথে তাহলে আমি যদি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করি এখানে কোথায় আগেরটাতে ড্রিফটের ক্ষেত্রে দেখো ড্রিফটে আমার যে এক্সপ্রেশনটা ছিল এই যে ড্রিফটে আমার যে এখানে যে ইলেকট্রিক ফিল্ড ছিল এই ইলেকট্রিক ফিল্ডের জায়গায় আমি যখন যদি এখন এইটা অ্যাপ্লাই করি ডিসাই বাই ডিএক্স তাহলে আমাদের দেখো দুইটার মধ্যে একটা সুন্দর রিলেশনশিপের মতো দেখা যায় সেটা হচ্ছে ড্রিফটের ক্ষেত্রে কি আমাদের কিউ পি মিউ পি ডিসাই বাই ডিএক্স না হ্যাঁ আর যে ডিফিউশন মাইনাস কিউ ডিপি দেখো তো ড্রিফটার জি। ডিফিউশনের কারেন্ট ডেনসিটি চলে আসছে না জি স্যার আসছে আচ্ছা এই দুইটাই কিন্তু কি অ্যাপ্লিকেবল আন্ডার কোন কন্ডিশন কোয়াজি ইকুইলিব্রিয়াম তাই না জি স্যার these two are applicable only for quasi equilibrium এখন আমাদের স্মল ফিল্ডের জন্য এখান থেকে কিছু রিলেশনশিপ বের করা যায় এবং সেই রিলেশনশিপ থেকে আইনস্টাইন রিলেশনশিপটা আসবে আমরা কি করলাম কোশ্চেন কি এটা না শুনে আমরা কি করছি এটা দিকে খেয়াল রাখো আমরা কারেন্ট ডেনসিটি বের করছি ড্রিফটের জন্য কারেন্ট ডেনসিটি বের করছি ডিফিউশনের জন্য রাইট জি এবং স্যার আমরা ওই ড্রিফটের যে গ্রাফ আছে সেটা লিনিয়ার রিজিয়নটাও এক্সপ্লেইন করে ফেলছি তাই না জি স্যার ওকে তাহলে এখানে খেয়াল করো যে এই যে দুটো রিলেশনশিপ আছে এই রিলেশনশিপে এই যে মিউপি ইকুয়ালস টু কত মিউপি ইকুয়ালস টু আগে ডেরিভেশন থেকে নিয়ে আসে মিউপি কি এই যে মিউপি হচ্ছে 2 টাউ সি বাই টুয়াইস এমপি তাই না আমাদের মিউপি ইকুয়ালস টু 2 টাউ সি ডিভাইডেড বাই টুয়াইস Sir, এম কিউটা হচ্ছে স্যার কিউ 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 টাউ সি সরি মিউপি হচ্ছে আমাদের কিউ টাউ সি না আচ্ছা ডিপি কি একটু বলো না তোমরাও হেল্প করো তোমাদের লেকচারের সামনে আছে না আরে কেউ কিচ্ছু বলো না তোমরা কি যে ক্লাস করো কিউ টাউ সি বাই টুয়াইস এমপি হচ্ছে আমাদের মিউপি আর এলসি ভি থার্মাল বাই 2 এল সাবস্ক্রিপ্ট সি ভি থার্মাল বাই 2 সি ভি থার্মাল ডিভাইডেড বাই 2 এই তাই না আচ্ছা এই দুইটা আমরা পাইছি কনস্ট্যান্ট এই মিউপি আর ডিপি একটা হচ্ছে মোবিলিটি আর একটা হচ্ছে কি আমাদের ডিফিউশন কোএফিসিয়েন্ট
আচ্ছা, এখন এই দুইটার যদি আমি রেশিও নিই, ডিপি বাই মিউ পি যদি নেই, তাহলে আমরা কি থাকতেছে দেখো তো। ডিপি হচ্ছে এলসি ভি থার্মাল বাই 2 মাল্টিপ্লাইড উইথ মিউ পি হলে টুয়াইস এমপি বাই কিউ টাউ সি। ওকে, সো এখানে 2 2 কাটা যায়। আবার এলসি বাই টাউ সি কি লেখা যায় বলো তো? এলসি বাই টাউ সি কে কি লেখা যায়? কেউ কিছুই বলে না। আরে, এলসি বাই টাউ সি কে কি লেখা যায় এখানে দেখাই আসলাম না। এই যে এলসি বাই টাউ সি কি ভি থার্মাল লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, থার্মাল ভেলোসিটি বলা যায় এটাই। তাহলে এলসি বাই টাউ সি আসছে থার্মাল ভেলোসিটি, তো ভি থার্মাল স্কয়ার এমপি ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, এখন এখানে একটা মজার জিনিস আছে যে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে তোমাদের ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এখনো শেষ হয় নাই, আমাদের আইনস্টাইন রিলেশন এখনো আসেনি। আইনস্টাইন রিলেশন কি? আইনস্টাইন রিলেশন হচ্ছে ডি ইকুয়ালস টু মিউ ভিটি। এই ক্যাপিটাল ভি মানে কত? এটা হচ্ছে থার্মাল ভোল্টেজ, তাই না? থার্মাল ভোল্টেজ ডি ইকুয়ালস টু মিউ ভিটি, এটা হচ্ছে আইনস্টাইন রিলেশন, এখনো আসে নাই, আসতেছি আমি। আচ্ছা, ইকুইলিব্রিয়ামে কি? ইকুইলিব্রিয়ামে কাইনেটিক এনার্জি, কিসের কাইনেটিক এনার্জি? ক্যারিয়ারে at any temperature due to random thermal motion। যেহেতু ইকুইলিব্রিয়াম, অবশ্যই র্যান্ডম থার্মাল মোশনের বাইরে কিছু থাকতে পারবে না, ঠিক আছে? at any temperature এই কাইনেটিক এনার্জিটাকে কি 3/2 kT দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওকে, at any temperature ইকুইলিব্রিয়ামে ক্যারিয়ারস কাইনেটিক এনার্জি at any temperature, এভাবে লিখতে পারো, at any temperature is 3/2 kT। এখন আবার আমরা কি জানি, কাইনেটিক এনার্জিটা লেখা যায় না হাফ এম ভি স্কোয়ার? যেহেতু আমরা হোল নিয়ে কাজ করতেছি, তো এভাবে তো বলা যায় নাকি, হাফ এম ভি স্কোয়ার বলা যায় না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি 2 2 কাটা যায়, তাহলে আমরা বলতে পারি এম বি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 3 কেটি, তাই না? 3 কেটি, এটা আমাদের হাতে থাকলো। এখন মজার জিনিস হচ্ছে দেখো, আমরা এই যে একটা প্লেন কনসিডার করতেছি, এই যে একটা জিনিস কনসিডার করতেছি, এটা কি ওয়ান ডাইমেনশনাল না? হ্যাঁ, এটা তো ওয়ান ডাইমেনশনালি, তাই না? তুমি শুধু এক্স এক্সিস ধরতেছো, বাট আমরা তো খাতায় ছবি আঁকতে পারি শুধু ওয়ান ডাইমেনশনাল, তাই না? 2 ডাইমেনশনাল। প্র্যাকটিক্যাল কেসে আমাদের এই ম্যাটেরিয়াল কি 3 ডাইমেনশনাল, তাই না? প্র্যাকটিক্যাল কেসে এই ম্যাটেরিয়াল হচ্ছে 3 ডাইমেনশনাল। তার মানে প্র্যাকটিক্যাল কেসে এইটা যেটা ক্যালকুলেট করা হয়, এটা আসলে প্র্যাকটিক্যাল কেসের জন্য, তার মানে 3 ডাইমেনশনালের জন্য হচ্ছে এটা ট্রু। সো 1 ডাইমেনশনাল আমি এখানে যেটা করছি, এটার সাথে যদি করতে চাই 1 ডাইমেনশনালের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি আর এটা থাকবে না, এটার 1/3 হয়ে যাবে, যেহেতু আমার এখানে ডাইমেনশন মাত্র একটাই। সো 1 ডাইমেনশনালের ক্ষেত্রে এমবি ভি থার্মাল স্কয়ার ইজ ইকুয়ালস টু শুধুমাত্র কেটি। দিস ইজ ফর 1 ডাইমেনশনাল। আমি এখানে যদি এটা অ্যাপ্লাই করতে চাই, 3 ডাইমেনশনালে যেটা জানি সেখান থেকে আগে বের করলাম 1 ডাইমেনশনালে কি হবে, এখন আমি এটাতে বসাইতে পারবো। এখন আমি এটাকে রিপ্লেস করলাম কেটি দ্বারা, তাহলে কেটি বাই কিউ। ঠিক আছে, কেটি বাই কিউ। এখন কেটি বাই কিউ কি আমাদের? এটাই কি আমাদের থার্মাল ভোল্টেজ না? হ্যাঁ, এটাই থার্মাল ভোল্টেজ কিনা? সো আলটিমেটলি আমাদের কি আসলো দেখি আমরা, আলটিমেটলি আমাদের কি আসলো? ডিপি বাই মিউ পি ইজ ইকুয়ালস টু থার্মাল ভোল্টেজ ভিটি। এটাই কি আমাদের আইনস্টাইনস রিলেশন না? দিস ইজ থার্মাল ভোল্টেজ and this relation is Einstein's relation. Okay, so এইটা ইন জেনারেল, শুধুমাত্র হোলের জন্য না, ইন জেনারেল এটাকে লেখা যায় d by mu equals to dt।
এটা হচ্ছে আমাদের আইনস্টাইনস রিলেশন। আর কোনো কোশ্চেন? হ্যালো, কারো কোনো কোশ্চেন? বুঝি নাই কি? হ্যাঁ হ্যাঁ, v সমান সমান মিউ ইনটু, এই যে এখান থেকে আসছে, এই যে দেখো ইকুয়ালস টু মিউ ইনটু ভিটি, ডিফিউজিবিলিটি আইনস্টাইনস রিলেশন এটা। ওকে, সো এইটা আজকে ডিরাইভ করলাম আমরা, ঠিক আছে? সো আজকে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের থার্মো ইলেকট্রিক। থার্মো ইলেকট্রিকের ডেফিনেশনটা তোমাদের মনে আছে? আজকে আর না স্যার। আজকে আর না? জি স্যার, অনেক বেশি হয়ে যাচ্ছে। ক্যারিয়ারটা শেষ করতে চাইছিলাম, ক্যারিয়ার ট্রান্সপোর্টটা। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যারিয়ার ট্রান্সপোর্ট নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করে মসফেটের সাপোর্ট করব। ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।